প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। একটা গুরুত্বপূর্ণ খবর, যে কোনো সময় বাংলাদেশে সেনা অভিযান চালাতে পারে ভারত, ক্যালকাটা নিউজ তাই বলছে। এর কারণটা হলো, পাকিস্তান থেকে বাংলাদেশ অভিমুখে আবারও জাহাজ আসছে। তারা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, লং রেঞ্জ এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেমের মাধ্যমে তারা বুঝতে পেরেছে সেখানে অস্ত্র গোলাবারুদ আসছে এবং কমান্ডো সহ সমেত এবার জাহাজ বাংলাদেশের অভিমুখে। এবং বাংলাদেশ অভিমুখে যখনই জাহাজ চট্টগ্রামে বন্দর করতে যাবে, তখন তারা বলছে ভারতীয় সেনা ঢুকে পড়বে। আমরা নিউজটা একটু চালু করে দেখি, তারপরে পরবর্তী নিউজে যাব। ও বাংলার প্রভাব এই বাংলাতেও পড়ছে, তবে আতঙ্কে এবার কাঁপছে বাংলাদেশ। যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। আতঙ্কে কাঁপছে বাংলাদেশ, যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। আক্রমণের ভয়ে ভীত ইউনূসের উপদেষ্টারাও। পাকিস্তান দাবায়ের আতঙ্কে ভুগছে কি বাংলাদেশ? তাহলে দেখেন, পাকিস্তানের ইশারায়, পাকিস্তানের ইন্ধনে বাংলাদেশ ভারতের সাথে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর ইন্ধন দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান থেকে কিন্তু কমান্ডো সমেত জাহাজ আসার খবর কিন্তু এরা দিচ্ছে। আমরা আর একটু শুনি। মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া। পাকিস্তানের করাচি বন্দর থেকে আমরা দেখেছিলাম বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রায় ৩০০-র বেশি কন্টেইনার করছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের একটা বড় অংশ, কারণ ভারত তো দায়িত্ব জ্ঞানহীন হতে পারবে না, ভারতকে দায়িত্ব নিয়েই চলতে হবে। কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের হস্তক্ষেপ তারা আশঙ্কা করছেন। এই নির্ভরযোগ্য শত্রু বলেই পাকিস্তানের কাছ থেকে এমন কিছু সুবিধা বাংলাদেশ পেতে পারে, যে কারণে অর্থাৎ যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারে ভারতীয় সেনা। সেই কথা কিন্তু শুধু ভারতীয় চ্যানেল ক্যালকাটা বলছে না, আমাদের দেশের জানিপাপের প্রধান কালিমুল্লাহ কিন্তু সে কথা স্বীকার করছে। কালিমুল্লাহ কিন্তু একজন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট, এবং আমরা শুনি তার মুখ থেকে সে কালিমুল্লাহ কি বলে। 1953 সন পর্যন্ত কোচবিহার রাজ্য স্বাধীন ছিল, মানে ভারত বা পাকিস্তান কোনো দেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়নি। এবং মজার ব্যাপার হচ্ছে, কোচবিহার ছিল মুসলিম মেজরিটি স্টেট। এটা আমাদের মিসফরচুন যে আমরা এই অন্তর্ভুক্তিটা নিশ্চিত করতে পারিনি। 3টি পার্বত্য জেলা, কক্সবাজার, চট্টগ্রাম, এটা হচ্ছে হিন্দু দেশ প্রস্তাবিত তাদের। আরেকটি হচ্ছে উত্তরবঙ্গের সাবেক রাজশাহী ডিভিশন, অর্থাৎ বর্তমানের অর্থাৎ তিনি বলছে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম সহ ফেনীর অংশ, যে অংশটুকু বলেছিলাম সেখান থেকে কাট করে দিয়ে এই চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলটা তারা মিজোরামের সাথে জুড়ে দিয়ে ভারতের অংশ করে ফেলবে। এবং পার্বত্য অঞ্চল থেকে এবং হিন্দুদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে, যেন তাদেরকে সেই অঞ্চলটাকে আলাদা করে দিয়ে ভারতের সাথে জুড়ে দেওয়া হয়, এবং ভারত সেই সুযোগের অপেক্ষায় আছে। কলিমুল্লাহ তাই বলছে। এবং রাজশাহী ডিভিশন মিলে যে টেরিটরি, সেটা আরেকটি হিন্দু দেশ। আর কিছু অবশিষ্ট আছে আমাদের এই ট্রাঙ্কুলেটেড মথিটেন এই মানচিত্রে। তারও আবার 2টি অংশ দিকে তাদের নজর পড়েছে, শানো দৃষ্টি পড়েছে। একটি হচ্ছে ফেনী নদী অন বিয়ন্ড, 3টি পার্বত্য জেলা, কক্সবাজার, চট্টগ্রাম। যেটা আগে আপনাদেরকে বলেছিলাম, ফেনীর বরাবরে যে ছোট চিকেন নেকটা আছে, সেটাকে কাট করে দিলেই মিজোরামের সাথে, ত্রিপুরার সাথে, ভারতের সাথে সংযুক্ত হয়ে যাবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল। কলিমুল্লাহ কিন্তু সেই কথা বলছে এবং ভারত সেই সুযোগের অপেক্ষা আছে। ভারত স্পষ্ট করে বলছে, এটা কিন্তু তেমন মানে যেন তেন টিভি চ্যানেল নয়, ক্যালকাটা নিউজ একটা বড় টিভি চ্যানেল। সুতরাং তাদের কাছে সে খবর আছে, তারা যে কোনো সময় ভারত অভিযান শুরু করে দিবে পাকিস্তানি জাহাজ আসা মাত্র, সেই কথাই শোনা যাচ্ছে। এটা হচ্ছে হিন্দু দেশ প্রস্তাবিত তাদের। আরেকটি হচ্ছে উত্তরবঙ্গের সাবেক রাজশাহী ডিভিশন, অর্থাৎ বর্তমানের রংপুর এবং রাজশাহী ডিভিশন মিলে যে টেরিটরি, সেটা আরেকটি হিন্দু দেশ। অর্থাৎ দুই দিকে দুটো অঞ্চল নিয়ে বাংলাদেশের সকল হিন্দুকে তারা সেখানে মোতায়েন করতে চান এবং ওই জায়গাগুলো থেকে মুসলিম শূন্য করে ফেলতে চান এলাকাগুলো। এই হচ্ছে চিন্তাটা। এখন তার জন্য আপনার যে কোনো ছুতো বা যে কোনো প্রিটেক্সট তাদের দরকার, এবং সেটি তারা কার্যকর করার এখনই মোক্ষম সময় মনে করছে। ঢাকায় আবারও আক্রান্ত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আপনি যতই রকমের চেষ্টা করেন না কেন, ইরানের কথা খেয়াল করেন।
তখন গতকালের একটা নিউজে দেখেছিলাম যে ভারতীয় টিভি চ্যানেলগুলো বলছিল গরম তাওয়াতে রুটি ভেজে ফেলতে তাড়াতাড়ি, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চল গরম থাকতে থাকতেই যেন কোপটা দিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছিল। এখন পাকিস্তানি জাহাজের জন্য অপেক্ষায় আছে ভারত। আমার সাথে যুক্ত আছে জনাব আদাস সাহেব, করিমুল্লাহ সাহেব যে কথাটা বললো সে ব্যাপারে যদি আপনার বক্তব্যটা একটু তুলতেন, ভারতের যে চিন্তা ভাবনা। ধন্যবাদ আজাদ সাহেব। কলিমুল্লাহ সাহেব আসলে যথার্থ বলছেন। উনি তো আসলে রাজনৈতিক বিশ্লেষক এবং ভূরাজনৈতিক বিশ্লেষক হিসাবে এবং বাংলাদেশের রাজনীতি, নির্বাচন হতে শুরু করে এই উপমহাদেশ এবং বিশ্ব ভূ রাজনীতি নিয়ে উনি ব্যাপক গবেষণা করেন। তো উনি যে পর্যায়ের একটা লোক এবং সেখানে উনি যে রিয়েলাইজেশনটা করেছে, এবং উনি কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে ওনারা এখন একটা সুযোগ পেয়েছে যে এইটাকে কাট আপ করে ফেলার জন্য। এটা কিন্তু একটা পয়েন্ট আমরা থ্রো করে দিছি, আমরা বাংলাদেশিরা থ্রো করে দিছি ওনাদেরকে, এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে। না, বাংলাদেশ না, এখানে এখানে সুযোগটা আসলে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে এই কাজটা করতে যাচ্ছে। এটা কিন্তু পাকিস্তানের আমি সেটাই বলতেছি যে ইউনূস সরকার সেই সুযোগটা করে দিছে। মানে যেহেতু ইউনূস সরকার করছে, আমরা বলতে হবে যে আমরাই করে দিছি, কারণ আমরা তো তার শাসনে আছি। তো উনি যে ইম্যাচুরড রাজনীতিটা করতেছে, এবং উনি, আমার কাছে যেটা মনে হয়, উনি সেই এজেন্ডা বাস্তবায়ন নিয়েই আসছে কিনা পাকিস্তানের সাথে উনি যে বুদ্ধি করে বা পাকিস্তানের সাথে মিলে উনি যে হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী চিন্তা ভাবনা করতেছে, সেই চিন্তার ফলশ্রুতিতে কিন্তু আজকে ভারতকে আমরা একটা সুযোগ দিচ্ছি যে তাদেরকে একটা এই চিন্তা করতে, যে আমাদের বাংলাদেশকে তিনটা পার্ট করে, দুইটা পার্টকে সে আলাদা করে নিয়ে হিন্দুদেরকে একটা আলাদা বেস জায়গা করে দেওয়ার জন্য। এখন হিন্দুদের উপরে আপনি কন্টিনিউ, যেমন গভর্নমেন্ট যদি চিন্তা করতো যে না, হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, এইটাকে আমরা নিয়ন্ত্রণ করি এবং এটাকে আমরা মিনিমাইজ করি, কিন্তু সেটা কিন্তু তারা করছে না। তারা উল্টা যেটা করছে, তারা তো ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট, ইংল্যান্ডের পার্লামেন্ট, আমেরিকা থেকে সমানে ট্রাম্প সবাই চাপ দেওয়ার পরও ইউনূস কিন্তু পাকিস্তানের কথায় নাচছে। হিন্দুদেরকে নির্যাতন, নিপীড়ন চরমে আকার ধারণ করেছে। প্রতিদিন হিন্দুদের বাড়ি ঘর, টেম্পলেট সব জায়গায় আক্রমণ চালাচ্ছে প্রতিদিন এই জঙ্গিদেরকে লেলিয়ে দিয়ে। এই যে শুভেন্দু সাহেব কিন্তু আজকে বললো, আজকে তার বক্তব্য একটা শুনলাম, সেটা উনি বলছে যে বাংলাদেশের হিন্দুদেরকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেওয়ার জন্য। মানে এখানে ঘটনা হচ্ছে যে এখন সাম্প্রদায়িক বিষয়টা, মোদী সরকারও যেটা আছে, তারা তো সাম্প্রদায়িক একটা এই সাপোর্ট নিয়েই সরকার গঠন করে। তো তাদের একটা কমিটমেন্ট হিন্দুদের প্রতি বা ধর্মের প্রতি আছে। সেই জায়গাটা থেকে ওনারা ওই প্যাটার্নে আমাদের দিকে সেই প্রেশারটা করবে, এবং সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু এই স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় যে নির্যাতন হচ্ছে এটা কিন্তু কন্টিনিউ দেখছে। এবং ভারত কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে তারা কিন্তু, বা পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে তারা একটা ছিল যে বাংলাদেশের এই অংশ আমাদের নিয়ে নেওয়া উচিত ছিল, সেইটা যে তারা পারে নাই, সেই জিনিসটা কিন্তু এখন একটা আমরা সুযোগ দিচ্ছি তাদেরকে করে দেওয়ার জন্য। এবং দেখা যাবে যে সেইটাকে তারা কাজে লাগিয়ে, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে এই ঘটনাটা যদি ঘটে ফেলে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াবে এটা আপনি আর আমার বোঝার বাকি নেই। এখন আরেকটা খবর, এই ভারতের আক্রমণের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের সহায়তায় একটা ছক এঁকেছে, সেটা আমরা একটু দেখি, সেদিকে একটু নজর দেই। বাংলাদেশ কি ছক আঁকলো দেখি একটু। এবং অর্ডার অফ ব্যাটলের কথা বলছেন, অর্থাৎ যুদ্ধের কৌশলের কথা বলছেন, তাতে পরিষ্কার বলা হচ্ছে যে এই যে এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে বাংলাদেশের আক্রমণের, অর্থাৎ বাংলাদেশের সিক্রেট নিউজ তারা পেয়ে গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ পাকিস্তানকে সাথে নিয়ে যে চট্টগ্রামের এখান থেকে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে সিলেটের এদিক থেকে বাংলাদেশের সৈন্য প্রবেশ করবে, এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে এদিক থেকে সৈন্য প্রবেশ করে এই যে মাঝখানের যে করিমগঞ্জ এই অংশটা দখল করে নিবে। আরেকটা প্ল্যান হলো যশোরের এই সাইডে এটা দখল করে নিবে। আবার উত্তরে যে চিকেন নেক, সেখানে একটা 4টা প্ল্যান বাংলাদেশ করেছে নাকি তারা দাবি করছে, একটু শুনি। একটা ফোর্স তারা ওই ফেনী, অর্থাৎ ফেনী লেক, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে, সেখান থেকে ত্রিপুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বাংলাদেশ পরিকল্পনা করেছে ইবিপি, এখানে একটা তারা বাংলাদেশ এখান থেকে সৈন্য প্রবেশ করবে দুই দিক থেকে। এদিকে চিকেন নেকের এখানে 2টা প্রবেশ করবে, আবার এদিকে একটা প্রবেশ করবে। 4টা পয়েন্টকে বাংলাদেশ টার্গেট করেছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে ভারতকে আক্রমণ করার পরিকল্পনা বাংলাদেশ চূড়ান্ত করে ফেলেছে। জনাব আতাস সাহেব, আপনি এই বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, এইটা আপনার এখন থেকে আরো 3 মাস আগে আমি এরকম একটা ভিডিও দেখেছি, বাংলাদেশের সাবেক এক সেনা কর্মকর্তা, সে কিছু গাইডলাইন এরকম করেছে ম্যাপ দেখিয়ে, যে 3টা-4টা ফ্রন্টে সে ভারতকে অ্যাটাক করা যাবে, এবং সেখানে সে পজিটিভ জিনিস দেখাইছে যে আমরা যদি এইভাবে আগাই তাহলে হয়তো ভারতীয় সৈন্যরা আমাদেরকে রিচ করতে পারবে না, বা আমরা এখানে সাকসেস পাবো। ভারতীয় ফ্রন্ট হয়তো এত ফ্রন্টে যুদ্ধ করতে পারবে না। তারা একটা প্ল্যান করেছে বা বাংলাদেশের করেছে, কিন্তু এই জিনিসটা, এই চিন্তাটা আসলে কি
টোটালি আমি ভারতকে ভাঙতে যাব, সেভেন সিস্টারকে আলাদা করতে গিয়ে আমি যদি ভেঙে যাই, তখন কি হবে? আমি কি সেই লেভেলের শক্তিশালী দেশ হয়েছি এখনো, যে আমি ভারতের সাথে ফ্রন্ট যুদ্ধে ফাইট করে আমি পারবো? সেটা কি, সেই ক্যাপাসিটি আমার আছে? সেটা আমাকে চিন্তা করতে হবে। আমি মনে করি এই ধরনের হঠকারী চিন্তা, এবং এখানে পাকিস্তান যেটা চিন্তা করতেছে, হয়তো এটাও চিন্তা করতেছে যে বাংলাদেশের এই বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের সাথে সাথে পাকিস্তান হয়তো ওদিকে কাশ্মীর দিয়ে আবার তারা একটা টেনশন তৈরি করবে। কিন্তু ভারত যেহেতু একটা বড় দেশ, তার সৈন্যবাহিনী বড় আছে, এবং সেই যুদ্ধটা কিন্তু প্রতিনিয়ত করছে। আমরা কিন্তু যুদ্ধটা প্রতিনিয়ত করছি না। ভারত কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে, সেটা চায়নার সাথে হোক, পাকিস্তানের সাথে হোক, বিভিন্ন ফ্রন্টে কিন্তু যুদ্ধ করছে, বা তাদের ইন্টারনালি হোক, তারা কিন্তু এই যুদ্ধটা করছে। কিন্তু আমাদের সেনাবাহিনী কিন্তু সেই যুদ্ধটা রেগুলার করছে না। আমাদের কিন্তু সুযোগ ছিল, আমাদের যদি আমাদের বাংলাদেশকে এক্সপান্ড করার চিন্তা থাকতো, তাহলে আমাদের কিন্তু সুযোগ ছিল বার্মাতে না যখন জনাব আকাশ সাহেব, আপনার যে শক্তি, যে 8-9টা MiG-29 নিয়ে আপনি ভারতের সাথে খেলতে যাবেন, অর্থাৎ বাংলাদেশে যে 14টা-15টা ক্যান্টনমেন্ট, 14টা মনে হয়, 14টা বোমা মেরে দিলে, রাফাইল দিলে তো বাংলাদেশ ধুলায় মিশে যাবে। তাহলে বাংলাদেশ এই পাগলামি করতে যাচ্ছে কার বুদ্ধিতে? অর্থাৎ বাংলাদেশ আসলে যে প্যাটার্নে চিন্তা করছে, বা ওই বিশ্লেষকের কথা অনুযায়ী আমি যেটা বুঝি, সেটা বাংলাদেশের বিমান শক্তি এবং নৌ শক্তি কম। তো ওর বাংলাদেশ যেটা চিন্তা করতেছে সেটা হচ্ছে স্থল শক্তি এবং আর্টিলারি দিয়েই তারা আগানোর চেষ্টা করবে, বা গেরিলা যুদ্ধ করে আগানোর মানে চেষ্টা দা করবে। বটি দিয়ে আপনি রাফাইলের সাথে যুদ্ধ করতে যাবেন, ব্যাপারটা কি এরকম? অনেকটা আমি না আমি হলে যেটা তো বলতেছিলাম, ভারতের চারদিক থেকে যদি মুভ করে স্থল সৈন্য, এখানে তো বাংলাদেশের সৈন্য তো মানে অস্ত্র ফেলে, পোশাক ফেলে দৌড়ে বঙ্গোপসাগরে পড়া ছাড়া কোনো গতি নাই। মাঝখান না দিয়ে সাফার করবে এই 18 কোটি মানুষ। অর্থাৎ ভারত বিদ্বেষী মাত্র 8 থেকে 10% জঙ্গি এই যুদ্ধটা লাগানোর জন্য চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের ইন্ধনে ইউনুস গংরা। কিন্তু পরিণতি যে কত ভয়াবহ হবে, বাংলাদেশের 18 কোটি মানুষের মাংস মানুষ খাবে না খেয়ে, এইটা চিন্তা কি তারা করছে না? এই সাহস দুঃসাহস বাংলাতে, আমি বলছি না যে ভারত একটা বৃহৎ শক্তি, যেমন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধটা হচ্ছে, যদি ইউক্রেনকে যদি ইউরোপ আমেরিকা সাপোর্ট না দিত, তাহলে একদিনে ইউক্রেনকে মাটিতে মিশিয়ে দিত রাশিয়া। ঠিক বাংলাদেশকে তো সাপোর্ট দেওয়ার কেউ নাই, বাংলাদেশকে তো মুহূর্তের মধ্যে মিশিয়ে দিবে। তাহলে না, না, এই 10% দুষ্কৃতিকারীর জন্য 18 কোটি মানুষ আমরা কেন কষ্ট করতে যাব? হ্যাঁ দেখেন, আপনাকে বোকামির কথা বলি, যদি আমাদের সুযোগ থাকতো বাংলাদেশ এক্সপান্ড করার জন্য, তাহলে এই যে রোহিঙ্গা গুলো আমাদের এখানে আসলো, দেখেন পুরো বার্মাতে এখন গৃহযুদ্ধ চলছে, আমরা কিন্তু রোহিঙ্গাদের প্রস্তুত করে তাদের আরাকান রাজ্যটাকে আমরা আমাদের আয়ত্তে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারতাম, বা যেহেতু বাঙালি হিসেবে বা মুসলিম হিসেবে নিতে পারতাম, বা আমাদের এক্সপানশনে তো ওখানেই আমরা চিন্তা করতে পারি না। সেখানে ভারত তো বহুত দূর কি বাত, মানে আমি একটু কথা বললাম, যেখানে আমাদের ওখানে আমাদের সৈন্যবাহিনী ইউজ না করে ওদের লোকদের ইউজ করে আমরা একটা সুযোগ নিতে পারতাম, সেই সুযোগটাই আমরা নিতে পারি নাই বা করি নাই। সেখানে ভারতের সাথে আমি লড়তে যাব, মানে এটা তো অসম্ভব চিন্তা ভাবনা। আমার কথা হলো, হ্যাঁ আমি দেশের জন্য যুদ্ধ করব। এটার কারণটা কি আসলে? ভারত বিদ্বেষী হওয়ার কারণটা কি? ভারত তো কোনো ক্ষতি করে না। এটা কি আসলে ধর্মীয়, মানে হিন্দু বিদ্বেষ কাজ করছে? এটা এরকম কি বিষয়? জঙ্গিদের মধ্যে কি হিন্দু বিদ্বেষ কাজ করছে? অন কাইন্ড অফ, ওই যে গাজওয়াল হিন্দ বলে একটা কথা, মানে এরা জঙ্গিরা তাদের জঙ্গি বিভিন্ন মতবাদে মানে উদ্বুদ্ধ হয়, তার মধ্যে ওই যে গাজওয়াল হিন্দ বলতে একটা কথা আছে, তারা মনে করতেছে তারা অনেক কিছু ছিঁড়ে ফেলতে পারবে। কিন্তু আসলে ভারত যে এই জঙ্গিবাদ বা এইগুলোর সাথে যুদ্ধ করে অভ্যস্ত, এটা যে কোনো সময় মানে সে ডমিনেট করে ফেলতে পারবে, এবং বাংলাদেশ ভারতের জন্য 7 দিন থেকে 10 দিন বা 1 মাসের বিষয়। হ্যাঁ, আপনি যদি না, আমি এক মাসও মনে করি না। ভারতীয় মিডিয়া বলছে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সমস্ত আনাচে কনাচ পর্যন্ত প্রতিটা পয়েন্ট ভারতের দখলে চলে যাবে, সেটা ভারতের বিশেষজ্ঞরা বলছে। আমরা একটু নিউজটা শুনি কি বলে দেখি। প্রবেশ করবে, একটা ফোর্স প্রবেশ করবে তোমার বসে বোঝা, কারণ সেটাই জিওপলিটিক্যাল মধ্যে এসছে, এবং তার ছবি আমরা দেখাচ্ছিলাম। বাংলাদেশের ঠিক এই সেনানিবাসে তার এই প্রবেশ এবং সম্পূর্ণ গতিবিধির ওপর এই যে তার নজরদারি, আর এই পরিস্থিতিটাকে আমরা যখন ডিফাইন করছি, যে আক্রমণের শেপ, এই যে ভি শেপে আক্রমণ তারা করে, কিন্তু শক্তিধর 3 দেশের সমাবেশ করেছে, এবং আমাদের পার্বত্য ত্রিপুরা, কুমিল্লা, সিলেট এবং খাগড়াছড়ি, রাঙামাটি জেলা সংলগ্ন এলাকাগুলোতে এই যে দেখেন, বাংলাদেশের এই যে আর্মিদের, বাংলাদেশ আর্মি জার্নাল সিক্রেট ডকুমেন্ট কিন্তু তাদের হাতে চলে গেছে। বাংলাদেশ কি অবস্থানে যাবে সেটা তো চলে গেছে ইতিমধ্যে। কিন্তু বাংলাদেশের আরেক এয়ারফোর্সের প্রধান, সেও কিন্তু হুমকির সুরে কথা বলেছে। অর্থাৎ বাংলাদেশ
তার যুদ্ধ একটা ভাব মনোভাব পোষণ করছে। ইউনূস গং পাকিস্তানের সহযোগিতায়, জানি না 18 কোটি মানুষের ভাগ্যে কি আছে, কোন পরিণতির দিকে ইউনূস নিয়ে যাচ্ছে। এখন ভারতের সৈন্য আমরা আতঙ্কিত, যে কোনো সময় ঢুকে যেতে পারে, যদি না এই পাকিস্তানি জাহাজ যদি সত্যিকার অর্থে বাংলাদেশের বন্দরে, চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে, তাহলে তারা গ্যারান্টি দিচ্ছে ভারতীয় সৈন্য ঢুকে যাবে। জনাব আতার সাহেব, কথা হচ্ছে কি, সুখে থাকলে ভূতে কিলায়, বুঝছেন? আমাদের বা দশা হচ্ছে এটা। হ্যাঁ, আমরা একটা দেশ নিয়ে আগে এগিয়ে যাচ্ছিলাম। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটা একটা মাথা উঁচু করে দাঁড়ানোর জায়গায় দাঁড়াইছিল, যেখানে বাংলাদেশকে ভবিষ্যৎ সিঙ্গাপুর বা আপনার ট্রেড সেন্টারে দাঁড় করানোর একটা সুযোগ ছিল। সেই বাংলাদেশকে আমরা এখন ধ্বংসের পথে নিয়ে যাব। ওই যে একটা কথা একটাই, সুখে থাকলে ভূতে কিলায়। আমরা আসলে সুখ পছন্দ করি না। এগুলো সব মূলে হোতা হলো ইউনূস গং, অর্থাৎ চেংরা কিছু পোলাপান, এই যে জঙ্গি মাহবুজ আলম, জঙ্গি হাসনাত, জঙ্গি সার্জিস, এদের বুদ্ধিতে ইউনূসের মাথাটাও গেছে, সাথে পাকিস্তানি যে পন্থী, পাকিস্তানি প্রেতাত্মা ওয়াকারুজ্জামানের মাথাটাও গেছে। তার মাথায় কুলাচ্ছে না যে সে ভারতের সাথে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে। কত বড় গবেট হলে সে কাজটা করতে পারে, চিন্তার বাইরে। এই বাংলাদেশের 18 কোটি মানুষকে সাফার করার অধিকার আসলে ইউনূস এবং ওয়াকারুজ্জামানের নাই, তারপরও এরা কাজটা করতে যাচ্ছে। আর কিছু বলার না থাকলে জনাব আদার সাহেব, আমরা এখানে শেষ করতে পারি। আর কিছু নয়। ধন্যবাদ, ধন্যবাদ আতফ ভাই, থ্যাংক ইউ।